আজকের আমরা মোটামুটি যেটা পড়ব সেটা হচ্ছে ওই একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ওই কঠিন মানে পদার্থের কঠিন অবস্থা যেটা রয়েছে। আর এটাতে অন্যান্য চ্যাপ্টারের মতন বলেই দিই, এটা 4 নাম্বার আছে। এই 4 নাম্বারটা কিন্তু ভীষণ স্কোরিং, মানে খুব অল্প পড়ে কিন্তু নাম্বারটা পাওয়া যায় যদি একটু বুঝে পড়া যায়। তবে এখান থেকে অঙ্ক অবশ্যই আসবে এবং অঙ্কগুলো খুবই সোজা। তা এই পদার্থের কঠিন অবস্থা আমরা তো প্রত্যেকেই জানি, পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। এই পদার্থের কঠিন অবস্থা পড়তে গিয়ে কোন ধরনের পদার্থ আমরা মানে আমাদের আলোচ্য বিষয় সেটা আমাদের জানতে হবে। পদার্থকে, ওই কঠিন পদার্থকে তো দুটো ভাগেই ভাগ করছে, একটা হচ্ছে কেলাসাকার আর একটা হচ্ছে কেলাসাকার বা নিয়তাকার, আর একটা হচ্ছে অনিয়তাকার। এই কেলাসাকার পদার্থ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেলাসাকার পদার্থ নিয়ে। এই কেলাসাকার পদার্থগুলোকে, কেলাসকে আবার আমরা কয়ভাবে ভাগ করেছি, এই যে 4 ধরনে ভাগ করেছি। আণবিক কেলাস, কেলাসাকার কঠিন, আর আয়নীয় কেলাসাকার কঠিন, সমযোজী কেলাসাকার কঠিন। এই আণবিক কেলাসাকার কঠিন বলতে যে এটাই কি বলা হচ্ছে না, গঠনকারী কণাগুলো হচ্ছে মানে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে অণু, পরমাণু ইত্যাদি আর কি। আর এ ধরনের কঠিনে গঠনকারী কণা, পরমাণু যেটা হচ্ছে যখন হিলিয়াম, নিয়ন বা অধ্রুবীয় অণুগুলোও হয়। এবার এইগুলো কি করছে না, এই যে ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন যেগুলো, এই কঠিনগুলির গঠনকারী অণু ধ্রুবীয় প্রকৃতির, ধ্রুবীয় হলে তো ধ্রুবীয় প্রকৃতির হবে। আর হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসও হয়, যেখানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে আর কি। এইগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন তো অবশ্যই মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, মানে উপাদান কণাগুলো। আর দ্বিতীয় যেটা হচ্ছে আয়নিক কেলাসাকার কঠিন, যেটা আমরা মোটামুটি পড়ে এসেছি, যেটা হচ্ছে আয়ন অপোজিট আয়ন দ্বারা মানে আয়নিক বন্ধনের মাধ্যমে যেগুলো যে কেলাসগুলো তৈরি হয় আর কি। আর 3 নম্বরটা যেটা বলা হচ্ছে যে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। আর এগুলো জেনারেলি হচ্ছে উপাদান, যে গঠনকারী উপাদানগুলো সেগুলো ধাতব মানে অধাতব পরমাণু আর কি, উপাদানগুলো জেনারেলি আর কি। আর কঠিনের মধ্যে পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, যেমন হচ্ছে ধরো না সিলিকন কার্বাইড, সিলিকা, বোরন নাইট্রাইট ইত্যাদি। এরপরে যেটা রয়েছে এটা আমাদের মানে কী গেল 4 ধরনের মধ্যে এটা 3 নম্বরে গেল। 4 নম্বর যেটা হচ্ছে ধাতব কেলাসাকার কঠিন। ধাতব মানেই বুঝতে পারছো, ধাতুর মধ্যে মানে মেনলি যে ধাতব পরমাণুগুলি এক বিশেষ ধরনের বন্ধনে আবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। আর ধাতু মানেই আমরা জানি সেখানে ইলেকট্রন, মোটামুটি বাইরের কক্ষে ইলেকট্রন, কম সংখ্যক ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হয়। এই যে বন্ধনগুলোকে, একে মোটামুটি বলা হচ্ছে যে বন্ধন বিভিন্নভাবে গঠিত হলেও মোটামুটি এদের পরিচিত মডেল একটা হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল, যেখানে ইলেকট্রনের কি হয়, এই ইলেকট্রনের যে ধাতব পরমাণুগুলো ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রনগুলো কি করছে না, বর্জিত যে যোজক, সবসময় তো বর্জিত যোজক ইলেকট্রন আর কি, বাইরে কক্ষে যে ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন সমুদ্র যেন তৈরি করছে আর কি। মানে পরমাণুগুলো ইলেকট্রন ছাড়লে সেই যে সমুদ্রের মতন তৈরি হয়েছে সেটাকে ইলেকট্রন সমুদ্র বলছে, মানে সোজা কথা ইলেকট্রনের অঞ্চল আর কি। তা এই ইলেকট্রনগুলো মানে কী হচ্ছে না, এই ক্যাটায়নগুলো তো থাকবে, ক্যাটায়ন ইলেকট্রনগুলো যেমন থাকবে সেখানে পাশে কি থাকবে, যে ক্যাটায়নগুলো থাকবে। ইলেকট্রনগুলি কোনো বিশেষ ক্যাটায়নের অধীনে থাকে না, বরং কি হয় যে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো পজিটিভ আয়ন আছে, তার মানে কোনো একটা নির্দিষ্ট পজিটিভ আয়নের জন্য নির্দিষ্ট ইলেকট্রন নয় আর কি। সমগ্র কি হয় না, এই কেলাস কাঠামোতে ছড়িয়ে থাকে আর কি ইলেকট্রন আর পজিটিভ আয়নগুলো। এই ধাতব কেলাসের মধ্যেই ইলেকট্রন সমুদ্রে অবস্থিত ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে একটা কি হয় যে দিকহীন আকর্ষণ বল, মানে বিভিন্ন দিক থেকে আকর্ষিত হতে, নির্দিষ্ট কোনো দিক থেকে না, এটাই হচ্ছে ধাতব বন্ধন। তার মানে আমরা দেখতে পেলাম কেলাস 4 ধরনের গঠিত হতে পারে। এবার এই কেলাসের কতগুলো জিনিস আমরা
পড়তে হবে টার্মগুলো আর কি কেলাস জানতে গেলে। যেমন হচ্ছে যে মানে কঠিন পদার্থ জানতে গিয়ে আমরা যেটা প্রথমেই দেখলাম যে কেলাস কত ধরনের হয়। তার মানে কেলাস কথাটা জানলাম। কেলাস জিনিসটা বা ক্রিস্টাল কাকে বলছে? আমরা জানি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কঠিন পদার্থকে আমরা বলছি কেলাস। এই কেলাসের পরে আমরা যেটা পড়ব যে কেলাস জালক কাকে বলছে, একক কোষ বা কেলাস সম্বন্ধে আরও কতগুলো। কেলাস মানেই সেখানে আমরা একটা ডাইস ভাবতে পারি, ঘন মানে লুডোর ছক্কা টক্কা এই টাইপের একটা জিনিস আমাদের চোখের সামনে চলে আসে, তাই না? তা এই কেলাস মানেই এদের কী হয়, পৃষ্ঠতল সারফেস থাকে, আর মানে কিনারা এজ মানে দুটো তল যেখানে মিলেছে সেটাকে আমরা বলছি কিনারা। যদি এভাবে আমরা একটা জিনিস দেখি যে একটা কেলাস যদি আমরা ভাবি, দেখো এভাবে এভাবে যদি আমরা একটা কেলাসের কথা ভাবি, এই ধরো একটা কেলাস মানে তো কি 6টা তল, তাই তো? এইভাবে যদি আমরা করি, এই দেখো এই যে তল, এইগুলোকে বলছে তল, আর এই যে দুটো তল যেখানে মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে কর্নার বিন্দু, আর এইগুলোকে বলা হচ্ছে ধার, এজ বা ধার। আর এই যে ধরনা কেলাসের মধ্যে যে কোনো একটা মূল বিন্দু ধরে নাও, ধরে 3টে অক্ষকে, আমরা তো এখানে ত্রিমাত্রিক আলোচনা করছি, তার মানে আমরা পড়লাম তল, এজ, আর এইটাকে কৌণিক বিন্দু বলা হচ্ছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8টা বিন্দু কর্নার দেখতে পাচ্ছি আমরা, তাই না? বোঝা গেল? 1 2 3 4 5 6 7 8। আর তল দেখো 1 2 3 4 5 6, এখানে দুটো তল। তাহলে তল, কর্নার আর ধরো 3টে অক্ষ যদি তুমি কল্পনা করো, তাহলে এই যে অ্যাঙ্গেল, তাহলে এই যে 3টে অক্ষ যদি আমরা এইভাবে কল্পনা করি, এই যে অ্যাঙ্গেল, এইগুলোকে আমরা বলছি অন্তঃপৃষ্ঠীয় কোণ আর কি। এগুলোকে আমরা জেনারেলি আলফা বিটা গামা দিয়ে প্রকাশ করি। এবার বলছে দেখো এই যে কেলাস জালক কাকে বলছি আমরা, কেলাস তো তাহলে কেলাস কাকে পরে আমরা পড়লাম, মানে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ছি কঠিন অবস্থা আর কি। আজকে ডেট কত যেন, আজকে 14th। তাহলে এবার কেলাস জালক, তাহলে কেলাসের কতগুলো টার্ম আমরা পড়লাম। কেলাসের যে কি বলবো, কিনারা, পৃষ্ঠতল, আর এগুলোকে কি বলছে যে মানে আন্তঃপৃষ্ঠীয় কোণ, যেটা আলফা বিটা গামা যেটা আমরা বললাম, 3টে অক্ষকে যদি আমরা ধরে নিই আর কি। এবার দেখো কেলাস জালক বা স্পেস ল্যাটিস আমরা কাকে বলছি। এমনি দেখো কেলাসের যে গঠনকারী এককগুলি, এটা কি ত্রিমাত্রিকভাবে সেটা সুষম পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত হয়ে কী হয়, কেলাসটা তৈরি করছে। এবার এই যে কোনো কেলাস গঠনকারী এককগুলির অবস্থানকে মানে গঠনকারী যে উপাদানগুলো সেইগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি, তাহলে কি হয় যে একটা এই যে এইগুলোকে যদি আমরা বিন্দু দ্বারা সূচিত করি, তার মানে একটা কি হচ্ছে, জালক বা জাফরি তৈরি হচ্ছে। তবে এই বিন্দুগুলির একটি ত্রিমাত্রিক জালক বা জাফরি সৃষ্টি হয়। এই কেলাস জালক বা কেলাস জাফরি হলো স্পেস ল্যাটিস। এবার যেটা আমাদের পড়তে হবে যে এগুলোর ডেফিনেশানগুলো দেখবে বইতে মোটামুটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখো। এবার বলছি দেখো একক সেল, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউনিট সেল, যেটা এইটা আমাদের পড়তে হবে। ইউনিট সেল, ইউনিট মানেই আমরা বুঝতে পারছি ইউনিট সেল মানে কি বোঝাচ্ছে, যে একক সেল। যে কোনো একটা কেলাসে দেখবে একটা ছোট্ট একটা এতে গঠন, ক্ষুদ্রতম একটা বিন্যাস আর কি, প্যাটার্ন
বারবার কি হচ্ছে, ওইটা পুনরাবৃত্তি হয়ে আসছে আর কি, হয়ে কিন্তু কঠিন পদার্থটা তৈরি করছে। মানে এই যে ছোট্ট ইউনিটটা, একটা ছোট্ট ইউনিটটা বারবার সুষম ও পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে কঠিনটা তৈরি করছে, কঠিন কেলাসটা তৈরি করছে। সেই ছোট্ট ইউনিটটাকে আমরা বলছি কেলাসটির একক কোষ। এই মানে একক কোষ এইটার সুনির্দিষ্ট সুষম পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে কিন্তু কেলাসটা তৈরি হচ্ছে। এবার এই দ্বিমাত্রিক ল্যাটিসের ক্ষেত্রে এই একক কোষটা সবসময় কিন্তু এটা সামান্তরিকের ক্ষেত্র হয় আর কি, মানে দ্বিমাত্রিক যদি হয়, কিন্তু আমরা বেশিরভাগই পড়ব ত্রিমাত্রিক এদের ক্ষেত্রে, মানে কেসগুলো আমরা আলোচনা করব। এবার দেখো ত্রিমাত্রিক একক কোষ যেটা আর কি ক্রিস্টালের ক্ষেত্রে, না কোনো কেলাস জালকের এবার যদি ডেফিনেশান হিসেবে মানে সংজ্ঞা হিসেবে আমরা পড়ি, তাহলে কি বলবো, না কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্নটার বারবার পুনরাবৃত্তির ফলে সুষমভাবে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি করলে যে কেলাস জালকটি গঠিত হয় তাকে আমরা কি বলছি, একক কোষ বা সেল। এবার এই যে একক কোষের যে বৈশিষ্ট্যসমূহ সেটা আমাদের পড়তে হবে, বা বিভিন্ন ধরনের একক কোষ আমরা পড়ব। তাহলে আমরা এবার এই যে ইউনিট সেল কাকে আমরা বললাম, যে একটা ছোট্ট ইউনিট, মৌলিক ইউনিট, যেটার পুনরাবৃত্তি সুষম এবং সুষমভাবে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে যে কেলাসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউনিট সেল। এবার বিভিন্ন ধরনের এই যে ইউনিট সেল, এটা বিভিন্ন ধরনের হয়। এইটা আবার আমরা 3 ভাগে পড়ছি। একটাকে আমরা বলছি যে সরল একক কোষ, মানে একেবারে সরল একক কোষ। তারপরে আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আর তারপরে যেটা আমরা পড়ছি পৃষ্ঠকেন্দ্রিক হলো এবার বডি কেন্দ্রিক, এটাকে বডি মানে দেহ কেন্দ্রিক একক কোষ। এদের ক্ষেত্রে আমাদের যেটা পড়তে হবে যে এই একক কোষের মধ্যে কতগুলো অণু বা পরমাণু আছে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এবার দেখো এই যে একক মানে সরল একক কোষটা যেটা বলছে, এখানে কাদের আমরা বলছি, ধরো এরকম একটা তুমি ঘনকাকার একটা একক কোষ যদি আমরা কল্পনা করি, যদি এদের এরকম দেখো একটা যদি আমরা কল্পনা করি, এই হলো। এবার এদের যদি এই কর্নারগুলোতে মানে কৌণিক যে বিন্দুগুলো, এই যে কৌণিক বিন্দু কটা আছে, এই যে 2, 4, 6, 8টা, তাহলে যে একক কোষটা তৈরি হলো সেইটাকে আমরা বলছি সরল একক কোষ। এবার দেখো যদি আমরা পৃষ্ঠকেন্দ্রিক যদি আমরা মানে আলোচনা করি, পৃষ্ঠকেন্দ্রিক মানে আবার একটা যদি আমরা আঁকি এরকম করে, কটা তল থাকে, 6টা, তাই তো। এই কৌণিক বিন্দুগুলো ছাড়া কর্নারে তো থাকছেই, এখানে তো 8টা থাকলো, তাছাড়া যদি প্রত্যেকটা তলে এখানে একটা, 2, 3, 4টে, এখানে 2টো তল আছে, এই 6টা এরকম যদি থাকে, তখন এটাকে আমরা বলছি মানে এটা কি যেন, পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে কৌণিক বিন্দুগুলো ছাড়া প্রতিটা পৃষ্ঠতলে যদি থাকে, কৌণিক বিন্দু ছাড়া প্রতিটা পৃষ্ঠতলে কেন্দ্রে যদি গঠনকারী উপাদানগুলো থাকে, সেগুলোকে আমরা বলছি পৃষ্ঠকেন্দ্রিক। আর দেহকেন্দ্রিক, তার মানে এটা কি হলো, সরল একক কোষ, আর এটা হলো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। আর 3 নম্বরটা দেহকেন্দ্রিক, আবার একটা এঁকে ফেলো,
এখানে দেখো, এখানেও সেই 8টা যে কৌণিক বিন্দু আছে এগুলোতে তো আছেই, প্লাস যদি বডিতে একটা যদি মানে বডিতে যদি থাকে আর কি উপাদান, পরমাণু বা আয়ন বা যদি থাকে, গঠনকারী কণা যদি থাকে, সেইটাকে বলা হচ্ছে দেহকেন্দ্রিক। তাহলে এখানে এটা হচ্ছে দেখো দেহকেন্দ্রিক একক কোষ। এবার আমাদের যেটা পড়তে হবে দেখো, এই দেহকে 3 ধরনের যে পড়লাম, এগুলো আমাদের বিভিন্ন এক্সাম্পল দেয়া থাকবে। এই এক্সাম্পলগুলোর কোনটা কোন ধরনের, পরীক্ষার সময় অনেক সময় ছবি এঁকেও দিয়ে দেয় কোন টাইপের কণাগুলো দেওয়া থাকে, এটা কোন ধরনের একক কোষ তোমাকে হয়তো বাছতে দেয়। এবার যেটা আমাদের যেটা মেন যেটা বের করতে হয় যে এই যে একক কোষ, এই একক কোষের কণার সংখ্যা নির্ণয় এবং পরবর্তীকালে আমরা কোষের প্যাকিং দক্ষতা পড়তে হবে। এবার দেখো, এই যে কণার সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথম যে এটা আমরা পড়েছি দেখো সরল একক কোষ। এই যে সরল একক কোষের আমরা আগে এই যে উপাদান বিন্দুগুলো আছে এইগুলো নিয়ে একটু আমাদের আলোচনা করতে হবে। এই দেখো সরল একক কোষের যে কণার বিন্দুগুলো আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কথা বলছি, কণার বিন্দুগুলো আছে, এই কণার বিন্দুগুলো মানে কৌণিক বিন্দুগুলো আবার কি করছে না, এই কৌণিক বিন্দুগুলো যে কি করছে, পাশাপাশি অবস্থিত। এটা তো ফাঁকা নয়, কঠিন যেহেতু আমাদের ধরে নিতে হবে যে এগুলো পরপর কিন্তু রয়েছে কণাগুলো, উপাদান কণাগুলো। এই কণাগুলো কি করছে না, অপর 8টা ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এই কণাটা মানে প্রত্যেকটা কৌণিক বিন্দু অন্য 8টা একক কোষের মধ্যেও রয়েছে, মানে এটা হচ্ছে কমন। তার মানে কি বোঝাচ্ছে যে এই প্রতিটি একক কোষে এই একটা কণার অবদান কি দাঁড়াচ্ছে দেখো, মানে একটা কণা অন্য 8টা একক কোষের কিন্তু কমন কণা। তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে প্রতিটি একক কোষে মানে প্রতিটা কোষের এই একক কণার অবদান কত হচ্ছে না, এই কণার অবদান হবে, প্রতিটি কণার অবদান কত হবে, মানে কোন কণাগুলো না, এই যে কণাগুলো অবদান কত 1/8, মানে কণার অবদান হচ্ছে কত 1/8 অংশ, কারণ একটা কণা অন্য 8টা একক কোষের সঙ্গে কমন কণা। এটা হলো। এবার দেখো এই যদি তলে এবার তলে যে কণাগুলো উপাদান কণাগুলো আছে সেই কণাগুলো কি হচ্ছে না, পৃষ্ঠে যেগুলো অবস্থিত সেই পৃষ্ঠে অবস্থিত কণাগুলো কি করছে না, পাশাপাশি অবস্থিত 2টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ, মানে এই একটা কণা 2টো তলের একক কোষের ক্ষেত্রে কমন। সুতরাং এখানে কণার অবদানটা কত হবে না, এখানে যে প্রতিটি যে ঘনকাকার একক কোষে তখন এই কণার অবদান কত হবে, মানে 2টো একক কোষের তো মানে কি বলবো একক কোষের কমন এটা, তাহলে এক্ষেত্রে কণার অবদান কত হবে, এখানে এই কণাগুলো কিন্তু পৃষ্ঠতে অবস্থিত, কণার অবদান হচ্ছে প্রতিটা একক কোষে আর কি হাফ অংশ 2টো দিয়ে। আর এটার ক্ষেত্রে দেখো এই বডি কেন্দ্রিক যেটা, এই কর্নারগুলো তো আমরা দেখে নিয়েছি, এই বডিতে যে কি কণাটা রয়েছে এটা কিন্তু মানে এই সম্পূর্ণভাবে এই একক কোষের নিজস্ব কণা, মানে এটার কোনো শেয়ার নেই, এটা নিজস্ব কণা। এরপরে তার মানে আমাদের দেখাচ্ছে দেখো ঘনকোষ, এই যে সরল কোষ, পৃষ্ঠকেন্দ্রিক কোষ, দেহকেন্দ্রিকে, তাহলে কণার সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এবার সরল একক কোষের সংখ্যা নির্ণয় আর কি, আমরা প্রথমে কণার সংখ্যা নির্ণয় করছি। এবার কণার না, আমরা যদি এভাবেই বলি ঘনকাকার একক কোষে কণার সংখ্যা নির্ণয়। কণার 3টে কোষের ক্ষেত্রে আলাদা হবে সংখ্যা নির্ণয়। এবার 1 নম্বরে যেটা আমরা পড়ছি, 1 নম্বরে যেটা সরল একক কোষ,
এই সরল একক কোষের ক্ষেত্রে আমরা দেখলাম যে দেখো এখানে শুধু আমরা যদি আবার একটা ছোট্ট করে এঁকে ফেলি, এবার দেখো কর্নারগুলোতে কি হচ্ছে, গঠনকারী কণা থাকছে, উপাদান কণা থাকছে, এবং কণার সংখ্যা কি একটা কণা আবার 8টা একক কোষের সঙ্গে সমান। তাহলে এখানে কণার সংখ্যা কি হবে না, কণার সংখ্যা সমান কি হবে, একক কোষের মানে এটা হচ্ছে একক কোষে, কিন্তু একক কোষে কণার সংখ্যা সমান 8 × 1/8 = 1। এবার 2 নম্বরে যেটা দেখো, 2 নম্বরে যদি আমরা দেখি, 2 নম্বরে আমাদের কি আছে না, 2 নম্বরে যেটা রয়েছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের, মানে পৃষ্ঠেও থাকবে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ যদি আমরা নিই, এক্ষেত্রে দেখো এখানেও একটা যদি ছোট্ট করে আমরা এঁকে ফেলি, এখানে তো কৌণিক বিন্দুতে থাকে, তাছাড়া কি হয় পৃষ্ঠে থাকে। তাহলে এখানে মোট কণার সংখ্যা কত হবে বলো তো? দেখো পৃষ্ঠের জন্য যেটা মানে কৌণিক বিন্দুতে যেগুলো আছে তার জন্য কণার সংখ্যা এগুলো মোট কণার সংখ্যাতে যদি আমাদের বের করতে দেয়, তাহলে আমরা কি করব, যে মোট কণার সংখ্যা লিখে দিচ্ছি। দেখো মোট কণার সংখ্যা = দেখো আগে কর্নারটা বের করে নিই। কর্নারটা আমরা তো দেখলাম 8 × 1/8, কর্নারে যে কণাগুলো আছে সেগুলো 8টার সঙ্গে কমন, প্লাস পৃষ্ঠতলে যেগুলো থাকছে, প্রত্যেকটা পৃষ্ঠতলে যে কণা থাকছে সেগুলো আবার কি দুটো পৃষ্ঠতলের ক্ষেত্রে পৃষ্ঠতলের একক কোষের কমন। তার মানে কত হচ্ছে 6 × ½ তার মানে এটা কত হচ্ছে 1 + 3 = 4। তাহলে এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যা আমরা দেখলাম 4। এরপরে দেখো 3 নম্বর যেটা, এবার দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এক্ষেত্রে এখানেও ঝট করে যদি তাড়াতাড়ি যদি আমরা একটা এঁকে ফেলি, দেখো এখানে কি কর্নারগুলোতেও থাকে আর বডিতে থাকে। এখানে 8টা আর বডিতে একটা। তাহলে মোট কণার সংখ্যা কত? মোট কণার সংখ্যা দেখো এই কর্নারে যেগুলো থাকে সেগুলো তো আমরা দেখেছি 8টার সঙ্গে শেয়ার করে বলে এইটা, প্লাস বডি যেটা সেটা একক কোষে নিজস্ব কণা, তার মানে টোটাল দেখো 2টো হলো। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের পড়া, এগুলো তো আমরা কণার সংখ্যা নির্ণয় করলাম। এখান থেকে আবার মানে এই যে একক কোষে উপস্থিত কণার সংখ্যা থেকে কিন্তু যৌগের সংকেত নির্ণয় এটাও কিন্তু আসে। একক কোষে উপস্থিত কণা সংখ্যা থেকে ওই যৌগের সংকেত নির্ণয় করা যায়। দেখো এটা কিভাবে করা যায়, দেখো ধরো না তুমি কর্নার একটা কেলাস নিলে, এবার সে আয়নীয় কেলাস একটা যদি নাও, সেক্ষেত্রে তুমি কি করলে যে m + x - এরকম যদি একটা কেলাস তুমি নিলে, তার কর্নারগুলোতে m+ আর x- এই উপাদান দ্বারা কিন্তু সমন্বয়ে, মানে এটা তো আয়ন সমন্বয়ে গঠিত। এবার এই যৌগে যদি ঘনকাকার কৌণিক বিন্দুগুলোতে যদি থাকে, এবং এদের সংকেতটা কীভাবে আমরা নির্ণয় করব, দেখো এগুলো কৌণিক বিন্দুতে আছে তাই তো। এবার তাহলে এর কি হয় না, যদি এই যে m+
এটা কি হচ্ছে, কর্নারে যদি 8টা থাকে তার শেয়ারটা কি হয়, সংখ্যা কত দাঁড়াবে, যে এম প্লাস আয়নের মোট সংখ্যা কত হবে, মোট সংখ্যা এবার এটা 8টা মানে কৌণিক বিন্দুতে বলছে যে এই এম প্লাস এক্স মাইনাস আয়নের যদি ঘনক আকার কোষ ধরি আমরা, তাহলে দেখো এর 8টা কণারে 8টা থাকবে, তাহলে মোট কণার সংখ্যা কত হবে, ইজিক্যাল টু 8 ইন্টু 1/8 ইজিক্যাল টু 1টা। এটা হয়ে গেল। এবার যদি এটা দেহকেন্দ্রিক হয়, যদি দেহকেন্দ্রিক যদি ধরি, তাহলে দেহতে কত কটা থাকবে, মানে যে এক্স মাইনাস যেটা, এবার এক্স মাইনাস আয়নের সংখ্যা সমান কত হচ্ছে, দেহে কি হয়, একটা থাকে 1, তাহলে এই যে এর সংকেতটা কি দাঁড়াচ্ছে, সংকেত ইজিক্যাল টু এম এক্স, একটা করে রয়েছে। এবার এটা যদি দেখো, এটা তো আমরা মানে দেহকেন্দ্রে এক্স মাইনাস আয়ন অবস্থান বলে এটা করছি। এবার এটা পৃষ্ঠতলীয় ক্ষেত্রেও হতে পারে। পৃষ্ঠতলীয় ক্ষেত্রে হলে কি হবে, কণাদের ধরনা এম প্লাস আছে পৃষ্ঠতলের ক্ষেত্রে সেখানে কণার সংখ্যা আমরা বের করে দেখেছি কটা হয়, যে 6টা তল, আর প্রত্যেকটাতে 2টো তলের সঙ্গে শেয়ার করে থাকে, তার মানে 6 ইন্টু হাফ করেছি মানে 3। তাহলে সেক্ষেত্রে সংকেতটা কী হবে বলো, সেক্ষেত্রে সংকেতটা আমাদের কি হবে, mx3। যদি এখানে এম এক্স অথবা এ বি দিয়ে পরমাণু দিয়েও থাকতে পারে, এ বি পরমাণু দ্বারা গঠিত পৃষ্ঠতলী ক্ষেত্রে যে কেলাস তৈরি করছে, সেক্ষেত্রে তার সংকেতটা কী হবে। এটা কিন্তু অনেকগুলো আছে, এর পরে আমরা অঙ্ক করব। আর এর পরের ভিডিওটাতে আমরা যেটা করব, একক কোষের প্যাকিং দক্ষতা খুব ইম্পর্ট্যান্ট এবং ওইটা বের করতে আসে।